এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস। আই ডোন্ট থিঙ্ক যে এপিজে আব্দুল কালাম নিয়ে সত্যি কিছু বলার দরকার আছে। তোমাদের মধ্যে এরকম কেউই নেই যে ওনাকে চেনে না, ওনার নামটা না জানে বা উনি কে ছিলেন সেটা না জানে। উনি কে ছিলেন? দি 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের 11তম রাষ্ট্রপতি। একটা ডাউন টু আর্থ সিম্পল পারসন, পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসে জাস্ট নিজের ট্যালেন্টের জোরে কত দূর যেতে পারে তার একটা সুপ্রিম এক্সাম্পল ছিলেন কালাম হিমসেলফ। আর ওনার পরিচয় কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে ছিল না, তারও আগে তিনি কি ছিলেন? দ্য রকেট ম্যান অফ ইন্ডিয়া বা দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই ইন্ডিয়ার যে আজকের দিনে মিসাইল বা এই রকেট এইসব ক্ষেত্রে এত ডেভেলপমেন্ট, বা এই যে স্পেস রিসার্চ এইসব ক্ষেত্রে এত ডেভেলপমেন্ট, এই সবগুলোর কিন্তু শুরুটাই হয়েছিল কালামের হাত ধরে। ওনার একটা ড্রিম ছিল যে ইন্ডিয়াকে এই দুটো ক্ষেত্রে একটা সুপার পাওয়ার নেশন হিসেবে দেখা। তো এইসব ক্ষেত্রে আজকে যে ইন্ডিয়া এত ডেভেলপ করেছে এগুলো দেখে উনি কিন্তু খুবই প্রাউড ফিল করতেন। বাট ওনার এই ব্যাপারগুলো তো সবাই জানে, তাই পুরো ওয়ার্ল্ড জানে এই ব্যাপারগুলো, কিন্তু ওনার যেই ব্যাপারগুলো এতটা সবাই জানে না। ওনার চাইল্ডহুড কেমন ছিল, ওনার পেরেন্টসরা কেমন ছিল, ওনার পেরেন্টসদের রোল কেমন ছিল ওনার লাইফে, ওনার ফ্রেন্ডসরাই বা কেমন ছিল, ওনার ফ্রেন্ডসদের রোল কেমন ছিল ওনার লাইফে, ওনার স্ট্রাগল, ওনার ওয়ার্ক লাইফ, ওনার প্রফেশনাল লাইফ, ওনার বিলিভস মানে কি বিশ্বাস, ওনার ফিলসফি মানে জীবন আদর্শ, এই সবগুলো কিন্তু অতটা ইজিলি জানা যায় না। বাট ফরচুনেটলি ওনার অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ারে এই সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উনি ডিসক্রাইব করে গেছেন। ওই উইংস অফ ফায়ার থেকেই একটা ছোট্ট অংশ নেওয়া হয়েছে তোমাদের আজকের গল্প এই স্ট্রং রুটসে। এই যে বললাম অত কিছু ওখানে ছিল, তো তোমাদের আজকের পোর্শনটা তো অনেকটা ছোট, ওখান থেকে নেওয়া হয়েছে। অতটা কিছু এখানে পাবে না, এখানে শুধু মেনলি পাবে ওনার চাইল্ডহুডটা পাবে, যে ওনার চাইল্ডহুড কেমন ছিল আর ওনার প্যারেন্টসদের রোল কেমন ছিল ওনার লাইফে। এই দুটো অ্যাসপেক্ট মেনলি আজকের গল্পে আছে। স্ট্রং রুটস নামটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট। দেখো, রুট মানে আমরা কি জানি? মূল। আর মানুষের যে বেড়ে ওঠা তার রুট কোনটা, তার মূল কোনটা? আমাদের ছেলেবেলা, আমাদের চাইল্ডহুড আর আমাদের বাবা মার ভূমিকা আমাদের লাইফের ওপর। ওকে, আর যেহেতু এই দুটো অ্যাসপেক্টই এই গল্পটাতে তুলে ধরা হয়েছে, তাই এই পোর্শনটার কি নাম দেওয়া হয়েছে? স্ট্রং রুটস, যেটা কিন্তু খুব যথাযথ একটা নাম। এখানে একটা কথা বলে দিই, দেখো এই যে লোকাল মস্ক, ওই লোকাল মসজিদেরই ইমাম ছিলেন। ইমাম মানে কারা? মসজিদের যে পুরোহিত, ওই মৌলবি বলা হয় তাদের। তো ইমাম ছিলেন কালামের বাবা, আর উনি ছিলেন একটা বোটম্যান মানে একটা নৌকার মালিক, নৌকা চালাতেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা এরকম সাধারণ মাঝি আর ওই লোকাল একটা মসজিদের ইমাম তার ছেলে, এরকম একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করা ছেলে কত দূর অবধি পৌঁছে গেছিল? একদম রাইস ইন আ হিল অবধি, মানে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর্যায় অবধি। সো আর লেট না করে লেটস স্টার্ট এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. প্রথমেই দেখো erstwhile কথাটা দেখবে, এটা মানে কি? তৎকালীন, মানে তখনের। তাহলে তখনের মাদ্রাস রাজ্যের রামেশ্বরম নামে যে একটা ছোট্ট ওই বদ্বীপ শহর ছিল, সেইখানের একটা মিডল ক্লাস মানে মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছিল। মাই ফাদার জাইনুল আবদিন, দেখো ওনার বাবার নাম কি ছিল? জাইনুল আবদিন, তার মানে APJ। দ্য জে ইন দি APJ স্ট্যান্ডস ফর জাইনুল আবদিন, রাইট? হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ওনার দুটো জিনিসই ছিল না। কি কি ছিল না? ফর্মাল এডুকেশনও ছিল না, গতানুগতিক পুঁথিগত শিক্ষাও ছিল না, আর খুব বেশি ধন সম্পদও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and true generosity of spirit. কিন্তু এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও ওনার কি ছিল? দেখো, পোজেস করা মানে থাকা। ওনার কি ছিল? গ্রেট ইনেট উইজডম, খুব সুন্দর একটা সহজাত। দেখো ইনেট কথাটা মানে কি?
দ্য থিং উইথ হুইচ উই আর বর্ন, যেটা নিয়ে আমাদের জন্ম হয়, জন্মগত বা সহজাত একটা ন্যাচারাল জ্ঞান ছিল। এই জ্ঞানটার জন্য, মানে যেই জ্ঞানের জন্য ওনাকে কিন্তু কোনো বই টই পড়তে হয়নি, এই জ্ঞানটা তার আগে থেকেই ছিল। আর কি ছিল? ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অন্তরের একটা উদারতা ছিল, জেনারসিটি ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তার একটা আদর্শ সহকারী ছিল আমার মা আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together. আমি ঠিক নিশ্চিত নই যে এক্স্যাক্টলি কতজনকে উনি খাওয়াতেন, কিন্তু এটার ব্যাপারে একদম নিশ্চিত যে অনেক বেশি বাইরের লোক খেত আমাদের সাথে, আমাদের নিজেদের পরিবারের লোকজনের থেকে। নিজেদের পরিবারের টোটাল আমরা যতজন খেতাম তার থেকে অনেক বেশি জন বাইরের লোক খেত। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে রিগার্ড করা মানে কি বলতো, কনসিডার করা, মনে করা হতো একটা আইডিয়াল কাপল, একটা আদর্শ দম্পতি। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের যে বংশটা, লাইনেজ মানে কি অ্যানসেস্ট্রি, ফ্যামিলি, মায়ের বংশটা বেশ ডিস্টিংগুইশ ছিল বেশি, মানে কি ফেমাস ছিল বেশি, বিখ্যাত ছিল। ওয়ান অফ আর forebears having been bestowed the title of বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কেন বেশি বিখ্যাত ছিল? কারণ তার ওই যে আমার মায়ের একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা কি উপাধি দিয়েছিল? বাহাদুর খেতাব দিয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম মা বাবার অনেক সন্তানদের মধ্যে একজন। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশ লুকস, একটা বেটে ছেলে, খুব সাধারণ তাকে দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমার জন্ম হয়েছিল কাদের কাছে? লম্বা এবং সুন্দর বাবা মায়ের কাছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতেই থাকতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পোকা হাউস, ওটা বেশ যথেষ্ট বড় একটা পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তখনকার দিনে বাড়ি যেমন বানানো হতো চুনা পাথর আর ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কোথায় ছিল? প্রপার অ্যাড্রেস রামেশ্বরমের মস্ক স্ট্রিট। বোঝা গেল তোমাদের এক্স্যাক্টলি যদি অ্যাড্রেসটা চাই তাহলে এইটা। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার এই যে স্ট্রিক্ট একটা কঠোর বাবা, উনি কিন্তু সমস্ত কিছু অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা অ্যাভয়েড করতেন। অ্যাভয়েড করা মানে কি করা? এড়িয়ে চলতেন। দেখো, ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফর্ট মানে কি স্বাচ্ছন্দ্য, লাক্সারি মানে বিলাসিতা। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু প্রয়োজনীয় সব জিনিসই দেওয়া হতো, সব প্রয়োজনীয় মিটিয়ে দেওয়া হতো। কি কি? খাদ্য, মেডিসিন মানে কি ওষুধপত্র বা পোশাক আশাক, এই সমস্ত জিনিসের চাহিদা কিন্তু পূরণ করা হতো। আসল কথা কি? প্রয়োজনীয় সব কিছু দেওয়া হতো, প্রয়োজনের বাইরে যে বিলাসিতাটা বা স্বাচ্ছন্দ্য, সেই দিকে কিন্তু আমার বাবা একদমই এনকারেজ করতেন না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এমনকি আমি এটাও বলবো যে আমার চাইল্ডহুডটা, আমার শৈশবটা বেশ সিকিউর ছিল, নিরাপদ ছিল। কোন দিক থেকে? ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক থেকেও। ম্যাটেরিয়ালি মানে কি বলতো? এই ধরো এই খাদ্য, বাসস্থান, এইগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। পার্থিব দিক থেকেও, আর ইমোশনালি প্রাক্ষবিক দিক থেকেও, বা প্রাক্ষবিক যদি কথাটা তোমাদের অসুবিধা হয় তোমরা মনস্তাত্ত্বিক দিক থেকেও বলতে পারো। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। দেখো, বেশিরভাগ অর্ডিনারি ইন্ডিয়ানদের মতো কালামও কিন্তু ওনার মায়ের সাথে কিচেনের ফ্লোরে মানে রান্নাঘরের মেঝেতে বসেই খেতেন। আজকের দিনেও কিন্তু টেবিল চেয়ারে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা বা প্রিভিলেজটা খুব কম ইন্ডিয়ানদেরই আছে। বেশিরভাগ ইন্ডিয়ান কিন্তু এরকমই, এনার মতোই খায় মেঝেতে বসে। শি উড প্লেস এ বানানা লিভ বিফোর মি, তিনি কি করতেন? আমার সামনে একটা বানানা, একটা কলা পাতা বিছিয়ে দিতেন।
on which she then ladled rice and aromatic sambar, যার উপর তিনি তারপর দিতেন কি দিতেন রাইস ভাত আর অ্যারোমেটিক সাম্বার সুগন্ধি সাম্বার একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এটা তোমরা জানো। আর অ্যারোমেটিক কথাটা দেখবে, অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, অনেক রকমের শার্প, এই শার্প কথাটা দেখবে, শার্প মানে স্পাইসি, ওকে, বেশ মশলা দেওয়া হোমমেড বাড়িতে বানানো পিকেল আচার, অ্যান্ড ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একটা স্কুপ, ডোলপ মানে হচ্ছে স্কুপ মানে ওই 1 চামচের মতো কি দিত বা 1 দলা ওই ফ্রেশ কোকোনাট চাটনি, তাজা নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. তাহলে সেই শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে পিলগ্রিমসদের কাছে, পিলগ্রিম কথা দেখবে, পিলগ্রিম মানে তীর্থযাত্রী, ওকে, যেটা তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে এত ফেমাস করেছিল, এত বিখ্যাত করেছিল, সেটা ছিল আমার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim. আমাদের এলাকাটা কিন্তু প্রিডমিনেন্টলি মানে কি বলতো বেশিরভাগ কি ছিল মুসলিম, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু ওখানে বেশ কিছু জন হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বেশ শান্তিপূর্ণভাবেই তারা বাস করে। পিসফুলি হয়েছে, শান্তিপূর্ণভাবে, এই যে অ্যামিকেবলি মানে হচ্ছে পিসফুলি। আর এটাই একটা আইডিয়াল একটা নেইবারহুড, রাইট, যে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে বাস করুক, এটাই কিন্তু সবার কাম্য আলটিমেটলি। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. দেখো এই এরিয়াতে একটা বড় শিব মন্দিরও আছে, আর কি আছে, একটা খুব পুরনো মস্ক আছে। মস্ক মানে কি মসজিদ, যেখানে আমার বাবা আমাকে রোজ সন্ধ্যাবেলা প্রেয়ারের সময় নিয়ে যেত। সন্ধ্যাবেলা ওদের প্রার্থনা, আমরা কি বলি ওটাকে, নামাজ বলি। তো সন্ধ্যাবেলা নামাজের সময় আমার বাবা আমাকে নিয়ে যেত আমাদের ওই পুরনো মস্কে, পুরনো মসজিদ। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. ওখানে যে আরবি ভাষায় যে মন্ত্রগুলো বলা হতো বা ওই প্রার্থনাগুলো করা হতো, তার যে মিনিং নিয়ে, তার অর্থ নিয়ে আমার সামান্য ধারণাটুকুও ছিল না। ফেইন্টেস্ট আইডিয়া মানে কি, সামান্যতম ধারণা, এটা আমার ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি এটার ব্যাপারে নিশ্চিত ছিলাম, কনভিন্সড হওয়া মানে নিশ্চিত হওয়া, যে ওই প্রার্থনাগুলো কোথায় পৌঁছায়, গডের কাছে নিশ্চয়ই পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, প্রার্থনার পর যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, অন্য ধর্মের মানুষও বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, ওনার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকে বাটি করে জল আনতো আর সেটা আমার বাবাকে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, উনি তখন কি করতেন, তার আঙুলের ডগাগুলো ওখানে ডুবিয়ে দিতেন। ফিঙ্গার টিপ মানে আঙুলের ডগা, ডিপ করা মানে কি কিছু ডুবিয়ে দেওয়া, আর একটা মন্ত্র বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা তখন নিয়ে যাওয়া হতো বাড়িতে ইনভ্যালিডসদের জন্য। ইনভ্যালিড মানে কারা, সিক পিপল, অসুস্থদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে লোকজন আমাদের বাড়িতে যেত থ্যাঙ্কস জানাতে, এই সেরে ওঠার পর ধন্যবাদ জানাতে। কিওর হয়ে যাওয়া মানে কি হওয়া, সেরে ওঠা। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা প্রত্যেকবার হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং বলতেন যে আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, যিনি হলেন দয়াবান। দেখো এইখানেই বলা হয়েছে বিশ্বাসে মিলায় বস্তু, বিবেকানন্দের কথা আছে না একটা, এই বিশ্বাসটাই সব। এরকম না যে জলটা কোনো মেডিসিনের কাজ করে দেয়, মন্ত্র পড়ে দিল মেডিসিনের কাজ করলো, এরকম না। কিন্তু জলটা যে নিয়ে যাচ্ছে ওটা কিসের কাজ করে বলো তো, একটা বিলিফ আনে, একটা মনের জোর আনে যে এইবার আমি ভালো হয়ে যাব। আর এইটাই অনেক সময় এনাফ হয়ে যায়, মনের জোরটা। তাই জন্যই কিন্তু এরা বেশিরভাগ সেরে ওঠে। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. দেখো তোমাদের অনেকের হয়তো লুজ ফ্রেন্ড আছে, এটা না মোটেই লুজ ফ্রেন্ড না, ক্লোজ ফ্রেন্ড হবে, ওকে। তাহলে
রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন, হাই প্রিস্ট ছিলেন, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এটা কিন্তু তোমাদের অনেক সময় এসে কিউ কোয়েশ্চেন দেয়। রামেশ্বরম মন্দিরের হাই প্রিস্ট কে ছিলেন, নামটা একটু মনে রাখবে ভালো করে, স্পেলিংটাও। ওকে, তাহলে তিনি আমার বাবার খুব একটা ক্লোজ ফ্রেন্ড ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন। এটা একটা খুব সুন্দর জিনিস। দেখো, একজন হচ্ছে লোকাল মসজিদের ইমাম, আর একজন কি রামেশ্বরম টেম্পল, ওখানে যে একটা হিন্দু শিব মন্দির, সেখানের প্রধান পুরোহিত। আর এই দুজন ব্যক্তি পরস্পরের খুব কাছের বন্ধু। Isn't it beautiful? One of the most vivid memories of my early childhood is of the two men. আর আমার শৈশবের যে সবচেয়ে এই যে কালারফুল মেমোরিগুলো আছে, দেখো ভিভিড, সবচেয়ে পরিষ্কার যে স্মৃতিগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এই দুজন ব্যক্তির। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই তাদের নিজস্ব ধর্মীয় পোশাক পরে আছে। দেখো, ট্র্যাডিশনাল অ্যাটায়ার, নিজস্ব ধর্মীয় পোশাক, অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আর তারা কি নিয়ে আলোচনা করছে, স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। ওনারা যেই জগতের মানুষ তাই নিয়েই ওনারা আলোচনা করছিলেন। আর এটাই হচ্ছে আমার শৈশবের একটা খুব ভিভিড মেমোরি, একটা খুব পরিষ্কার, একটা ক্লিয়ার মেমোরি, স্মৃতি। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন করার পক্ষে, তখন বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রেয়ারের রেলেভেন্স নিয়ে। রেলেভেন্স মানে হচ্ছে সিগনিফিক্যান্স, গুরুত্ব। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রেয়ারের ব্যাপারে রহস্যজনক কিচ্ছু নেই। মিস্টিরিয়াস মানে কি, রহস্যজনক। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রেয়ার কি করত, প্রার্থনা পসিবল করত, সম্ভব করত এই যে মানুষের যে আত্মার মিলন ঘটাতে, কমিউনিয়ন করতে। স্পিরিট মানে কি, আত্মা। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos. যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার শরীরটাকে ছাপিয়ে চলে যাও। শরীরটা তো তোমার এইটুকু, রাইট? এইটুকু শরীরটা ট্রান্সেন্ড করে যাও। ট্রান্সেন্ড করা মানে কি, ছাপিয়ে যাওয়া। আর কি হয়ে যাও, বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা এই সম্পদ, বয়স, জাতপাত, ধর্ম, এই কোনো কিছুরই ভেদাভেদ জানে না। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. আমার বাবা কনভে করা মানে কি বলতো, এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা। খুব জটিল আধ্যাত্মিক যে ধারণা বা তত্ত্ব, সেইগুলো, কনসেপ্ট মানে কি, তত্ত্ব, রাইট? সেইগুলো খুব সহজ, ডাউন টু আর্থ মানে কি, ওই সাধারণ তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। জটিল জিনিস খুব সহজ করে দিতে পারতেন। গ্রেট ম্যানদের ট্যালেন্ট কিন্তু এটা। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড। দেখো, নিজস্ব সময়ে, নিজস্ব স্থানে, সে নিজে যেটা, আর সে তার জীবনের যেই পর্যায়ে পৌঁছেছে, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। Every human being is a specific element within the whole of the manifest divine being. এইখানটা ভালো করে বুঝবে, সবচেয়ে হয়তো ট্রিকি পার্ট আছে তোমাদের স্টোরির এই জায়গাটা, ভালো করে দেখো। এই যে ম্যানিফেস্ট ডিভাইন বিং, এটা মানে কারা বলতো, সমস্ত হিউম্যান বিংসরা। ম্যানিফেস্ট মানেই হচ্ছে আমরা, এই মানুষরা। তাহলে সমস্ত মানব জাতির একটা স্পেসিফিক এলিমেন্ট, নির্দিষ্ট একটা অংশ, কে, প্রত্যেকটা মানুষ। মানে কি, প্রত্যেকটা মানুষ ইউনিক, অদ্বিতীয়। there is not a second you. You are different, you are unique. তুমি যে আছো, তোমার নিজস্ব একটা ভ্যালু আছে ইউনিভার্সে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছেন উনি? ম্যানিফেস্ট ডিভাইন বিং, বারবার বলছি, কারা, সমস্ত হিউম্যান বিংসরা। তাহলে সমস্ত মানব জাতির মধ্যের একটা বিশেষ অংশ হলেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ, সবাই ইউনিক। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই এই কঠিন অবস্থা নিয়ে ভয় পাওয়া কেন? সাফারিংস অ্যান্ড প্রবলেমস,
এই দুঃখ কষ্ট সমস্যা এইসব নিয়েও ভয় পাওয়ার কি দরকার আছে? When troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings. তোমার এই দুঃখ কষ্টের গুরুত্বটা বোঝার চেষ্টা করো যে কেন তোমার এই এত কষ্ট হচ্ছে, গড কেন তোমাকে এই সিচুয়েশনে ফেলেছে, এইটা বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. এই কোটেশনটা সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস কোটেশনের মধ্যে একটা, ওকে, খুব মেমোরেবল একটা কোটেশন। দেখবে তোমাদেরও এই যখন ক্লাস 12 শেষ হয়ে যাবে, তোমরা গ্রাজুয়েশন দিয়ে চলে যাবে, তখনও দেখবে এই কোটেশনটা তোমাদের মনে থাকবে। কোটেশনটার মিনিংটা কি? অ্যাডভার্সিটি মানে ডিফিকাল্ট সিচুয়েশনস, কঠোর পরিস্থিতি, কঠিন পরিস্থিতি সবসময় সুযোগ করে দেয়, অপরচুনিটি এনে দেয়। মানে কি সুযোগ করে দেয়? কিসের? ইন্ট্রোস্পেকশনের। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন, আত্মমূল্যায়ন, মানে নিজেকে একটু যাচাই করে দেখার, নিজের ক্ষমতাটা, নিজে কোন জায়গায় পৌঁছেছি, এইগুলো যাচাই করে দেখার একটা সুযোগ করে দেয়। কোন ব্যাপারটা? অ্যাডভার্সিটি, কঠিন পরিস্থিতি। কঠিন পরিস্থিতিকে কিন্তু অন্যরকম করে দেখার একটা আইডিয়া দিচ্ছেন কালাম এখানে আমাদের। কঠিন পরিস্থিতি এলে আমরা কি করি? ভয় পেয়ে যাই, নার্ভাস হয়ে যাই, কিন্তু ওনার থিঙ্কিং দিয়ে কী বলছেন উনি? যে ওটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখো, নিজেকে জাজ করার একটা অপরচুনিটি হিসেবে দেখো যে তোমার কতটা ক্যাপাবিলিটি হয়েছে, একটা সেলফ এভালুয়েশন করার চান্স হিসাবে দেখো। তাহলেই দেখবে লাইফটাকে অন্যরকম করে দেখতে শুরু করেছো। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তখন তো কালাম কি নাইভ ছিলেন, তো অনেকটা ইয়াং ছিলেন। কি জিজ্ঞেস করে ফেললে যে তুমি তাহলে এই কথাগুলো তাদেরকে কেন বলো না যারা তোমার কাছে হেল্প চাইতে আসে আর অ্যাডভাইস চাইতে আসে, উপদেশ চাইতে আসে। He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি তখন তার হাতটা আমার কাঁধে রাখলেন এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing. বেশ কিছুক্ষণের জন্য তিনি কিছু বললেন না। As if he was judging my capacity to comprehend his words. যেন উনি আমার এই ক্ষমতাটা জাজ করার চেষ্টা করছিলেন, আয়ত্ত করার চেষ্টা করছিলেন, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে আমি ওনার কথাগুলো বুঝতে পারবো কিনা আদৌ, উনি যেগুলো বলতে চলেছেন সেগুলো আমার বোঝার ক্যাপাসিটি আছে কিনা, ক্ষমতা আছে কিনা, সেইটা তিনি যেন জাজ করছিলেন। কম্প্রিহেন্ড করা মানে কি করা? আন্ডারস্ট্যান্ড, বোঝা। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন একটা নিচু, একটা ডিপ ভয়েসে, গভীর কণ্ঠে। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তরটা আমাকে একটা অদ্ভুত এনার্জি, একটা শক্তি আর উৎসাহে ভরিয়ে দিল। এনথুজিয়াজম মানে উৎসাহ। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যখনই মানুষ নিজেকে একা পায় বা একা মনে করে, তখনই সাধারণ একটা প্রতিক্রিয়া হিসেবেই সে সঙ্গ খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, they look for someone to help them. যখনই তারা সমস্যায় পড়ে, তারা কাউকে চায় যে তাকে সাহায্য করুক। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই তারা এমন জায়গায় পৌঁছায় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, দেখো ইম্প্যাস কথাটা দেখবে, ইম্প্যাস মানে এমন একটা সিচুয়েশন যেখান থেকে সামনে এগোনো না যায়। যখন তারা একটা বাধার মুখে পড়ে, তখন তারা একজনকে খোঁজে যে তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেকটা যে ফিরে আসা, দেখো রিকারেন্ট মানে কি হলো, যে জিনিসটা ফিরে আসে, প্রত্যেকটা ফিরে আসা, অ্যাঙ্গুইশ মানে কি পেইন, যন্ত্রণা, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, এইগুলো ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, নিজ নিজ হেল্পার, সহকারী পেয়েই যায় লাইফে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. তাদের কাছে আমি জাস্ট একটা মাত্র মাধ্যম, গো বিটুইন। তাদের যে প্রচেষ্টা, যে ডিমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। ডিমনিক ফোর্সেস মানে কি বলতো? ওই যে শয়তানি যে শক্তি, এই শক্তিটাকে প্রপিশিয়েট করার জন্য, একটু শান্ত করার জন্য আমি মাত্র একটা গো বিটুইন, একটা মাধ্যম।
আর আমি কি দিয়ে শান্ত করি ওগুলো? প্রপিশিয়েট মানে ভালো করে দেখো কি বললাম, কাম, শান্ত করা। আর কি দিয়ে করি ওটা? প্রেয়ার্স আর অফারিংস দিয়ে, প্রার্থনা আর ভোগ দিয়ে। ওকে, আর এই দেখো এখানে যে ডিমনিক ফোর্স, শয়তানি শক্তি, ওকে, এইটা মানে এরকম না যে সুপার ন্যাচারাল শক্তি। ডিমনিক ফোর্সটা কিন্তু আমাদের নিজেদের মনেই থাকে। ওকে, এই যে নেগেটিভ থটসগুলো, যে কোনো নেগেটিভ থটস, হেট্রেড, জেলাসি, এই নেগেটিভ থিঙ্কিংগুলো, নেগেটিভ যে এনার্জি, এইগুলো কিন্তু এক একটা ডিমনিক ফোর্স। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এইটা মোটেই একটা ভালো অ্যাপ্রোচ নয়, এটা মোটেই একটা সঠিক পদ্ধতি নয়, আর এটা কখনোই ফলো করা উচিত না। ওকে, কখনোই এটা পালন করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এইখানটা দেখবে আরেকটু ট্রিকি পার্ট আছে, ভালো করে শোনো। তাহলে কি বলছে? একজনকে বুঝতে হবে যে ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, এই যে ভয় দ্বারা চালিত, ফিয়ার রিডেন বোঝা যাচ্ছে, ভয় দ্বারা চালিত যে ভিজন অফ ডেস্টিনি আছে আমাদের, ওই যে কপাল, ভয় দ্বারা চালিত ভাগ্য, যেটা অনেকে বিজনেস চালিয়ে থাকে। তুমি এটা করো, তুমি এত টাকার ভোগ চড়াও, নাহলে তোমার খুব বড় একটা ক্ষতি হবে, তুমি 10টা লাইক করে দাও, না হলে তোমার লাইফে প্রচুর সমস্যা আসবে, এরকম দেখবে অনেক সময় বলা হয়। এগুলো কি? এই যে ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, বোঝা গেল? ভয় দ্বারা চালিত ভাগ্য। আর কি? and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves। আর সেই একটা স্বপ্ন, এইখানে এই ভিশনটা দেখো, লাস্টের ভিশনটা একটা স্বপ্ন, যেই স্বপ্নটা কি করে আমাদের নিজেদের মধ্যে যে ফুলফিলমেন্ট, সম্পূর্ণ হওয়ার যে একটা অ্যাবিলিটি থাকে, তার এনিমিগুলোকে খুঁজে বার করা। তার এনিমিগুলো কারা বলতো? ওই নেগেটিভ এনার্জিগুলোই, এই হ্যাট্রেড, জেলাসি, এই যে নেগেটিভ এনার্জিগুলো, খারাপ দিকগুলো আমাদের জীবনের, আমাদের যে থিঙ্কিং, আমাদের ভাবনার, সেইগুলো খুঁজে বার করা। আসল কাজ কিন্তু আমাদের এইটা, যে আমাদের ফুলফিল হতে যে জিনিসগুলো বাধা দেয়, তারই আমাদের এনিমি। ওকে, সেই এনিমিগুলোকে খুঁজে বার করা, এইটা আমাদের কাজ, আগেরটা নয়। কিন্তু ওই ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, এইটা আমাদের অ্যাভয়েড করতে হবে। কোনটা ফলো করতে হবে? লাস্টেরটা, সিক। ওই যে সিক মানে কি? খোঁজা। কি খুঁজতে হবে? আমাদের নিজেদের ফুলফিলড হতে যেই জিনিসগুলো বাধা দিচ্ছে, অর্থাৎ আমাদের ফুলফিলমেন্টের এনিমিগুলো, হেট্রেড, জেলাসি, নেগেটিভ জিনিস যা আছে আমাদের লাইফে, এইগুলো খুঁজে বার করা। আমি ক্লিয়ার? I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে আছে আমার বাবা দিন শুরু করতেন 4টের সময় নামাজ পড়ে, ভোরের আগে। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. তারপর তিনি কি করতেন? হেঁটে যেতেন 4 মাইলের মতো দূরে একটা কোকোনাট গ্রোভে, একটা নারকেল বাগানে, যেটা ছিল আমাদের। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি ফিরে আসতেন মোটামুটি 1 ডজন নারকেল তার পিঠে, ওই তার কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতেন। And only then would he have his breakfast. আর তখন তিনি তার ব্রেকফাস্টটা করতেন, তার আগে নয়। তাহলে এত কিছু কাজ তিনি আগে করে নিতেন। সকালে উঠে নামাজ পড়া, তারপর নারকেল বাগানে যাওয়া, ওখান থেকে কয়েকটা নারকেল নিয়ে আসা পিঠে করে ঝুলিয়ে বা কাঁধে করে ঝুলিয়ে, তারপর এসে ব্রেকফাস্ট করা। দিস রিমেইনড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। আর এটাই তার রুটিন ছিল যখন তার বয়স হয়েছিল লেট 60s। লেট 60s মানে কি বলতো? 65, 66, 67, এই বয়সে এসেও এটাই ছিল তার রুটিন। আর এই রুটিনের কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের অনেক সময় দেয়। ওকে, তো এটা এই পোর্শনটা ভালো করে পড়ে রেখো। কটার সময় উঠতেন, তারপর কি করতেন, তারপর কোথায় যেতেন, কখন ফিরে আসতেন, তারপর তিনি কখন ব্রেকফাস্ট করতেন, এই ব্যাপারটা একটু ভালো করে রেডি করে রেখো। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমার সারা জীবন জুড়ে আমি অনুকরণ করার চেষ্টা করেছি। দেখো, এমিউলেট করা মানে কাউকে অনুকরণ করা। আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আমার নিজস্ব যে জগৎ আছে, বিজ্ঞান আর টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে কি? বিজ্ঞান
আর তথ্য প্রযুক্তি, এই জগতেও আমি ওনাকেই অনুকরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি প্রচেষ্টা করেছি, endeavor মানে কি, প্রচেষ্টা করা, চেষ্টা করা, যে ফান্ডামেন্টাল ট্রুথগুলো, বেসিক যে সত্য কথাগুলো আছে, চিরসত্য কথাগুলো যেগুলো আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন, সেইগুলোকে ভালো করে বুঝতে, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. আর এটা আমি বিশ্বাস করি, কনভিন্সড আমি এটা নিয়ে, যে একটা ডিভাইন পাওয়ার সত্যি এক্সিস্ট করে, স্বর্গীয় একটা শক্তি সত্যি তার অস্তিত্ব আছে। এক্সিস্ট মানে কি, অস্তিত্ব আছে, যেটা আমাদেরকে এই কনফিউশন, মিজারি, মেলানকলি, ফেলিয়ার, বিভ্রান্তি, দুর্দশা, দুঃখী অবস্থা আর ব্যর্থতা, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে তুলে ধরতে পারে। এটা এখন লিফট ওয়ান আপ, তুলে ধরতে পারে এইসব জায়গা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, এবং একজন ব্যক্তিকে তার নিজস্ব আসল জায়গায় চালিত করতে পারে, গাইড করতে পারে, মানে নির্দেশ দিতে পারে। And once an individual severs his emotional and physical bond, আর যখন একটা ব্যক্তি তার এই প্রাক্ষবিক আর এই পার্থিব যে বন্ডটা, পার্থিব যে শিকলটা, সেইটা যখন সে ত্যাগ করতে পারে, দেখো সেভার করা মানে কি, গিভ আপ, ত্যাগ করা, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তখন সে কিসের রাস্তায় চালিত হয়, স্বাধীনতার রাস্তায়, হ্যাপিনেস, খুশির রাস্তায়, অ্যান্ড পিস অফ মাইন্ড, মানসিক শান্তির রাস্তায়। মানে দেখো এখানে স্পিরিচুয়ালিটি আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, এটাই কিন্তু বলছেন কালাম। এই ব্যাপারে উনি কিন্তু বেশ জোর দিচ্ছেন। এরকম তিনি একদম বলছেন না যে পুজো আর্চা করো বা রোজ নামাজ পড়ো, এরকম বলছেন না, কিন্তু সত্যি একটা ডিভাইন পাওয়ার আছে, সত্যি একটা ঐশ্বরিক শক্তি আছে, যেটা আমাদেরকে কিন্তু গাইড করতে পারবে, আর সেটা ঠিক করে মেনে চলা আমাদের কাজ। এই যে কনফিউশন, মিজারি, এই যে নেগেটিভ, ওই যে বলছিলাম নেগেটিভ ফিলিং, এ দেখো বিভ্রান্তি, কনফিউশন মানে, মিজারি মানে কি, দুর্দশা, মেলানকলি মানে কি, দুঃখী অবস্থা, ফেলিয়ার মানে ব্যর্থতা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোন জিনিসটা লিফট করতে পারে, একমাত্র স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক যে আমাদের বিলিফ, শক্তি, আমাদের বিশ্বাস, এইটাই কিন্তু আমাদেরকে তুলে ধরতে পারে এই খারাপ সিচুয়েশনগুলো থেকে, আর আমাদেরকে নিজস্ব যে ডেস্টিনি আছে, নিজস্ব যে এই ওয়ান্স ট্রু প্লেস মানে কি বলতো, নিজস্ব ডেস্টিনিটা, নিজস্ব গন্তব্য লাইফে যেটা আছে, সেখানে তবেই চালিত করতে পারে। আর আমি রেকমেন্ড করব, ফিউচারে যখন তোমাদের টাইম হবে একটু এই এক্সামের পর, উইংস অফ ফায়ার বইটা পুরোটা পড়ে দেখো, তোমাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে না, হোল লাইফ মনে রাখার মতো একটা বই পড়বে। ওকে, আর টাইম ওয়েস্ট না করে স্টার্ট এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস। আর আমি রেকমেন্ড করব, ফিউচারে যখন তোমাদের টাইম হবে একটু এই এক্সামের পর, উইংস অফ ফায়ার বইটা পুরোটা পড়ে দেখো, তোমাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে না, হোল লাইফ মনে রাখার মতো একটা বই পড়বে। আচ্ছা, এই হয়ে গেল তোমাদের স্ট্রং রুটস রিডিং আর এক্সপ্লেনেশন। কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার হেল্প হবে অনেকটা। আর এটার থেকে যে ইম্পর্টেন্ট এসিকিউগুলো আছে, ওগুলো আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।